মুখস্থ করতে হবে, রিপিট দেখো এদিকে কথা বলেছে। দেখো কি বলেছে পয়েন্টটা, যে বৈজ্ঞানিক, তাহলে এটা পয়েন্টটা পড়বে এখন, যেগুলো যেগুলো পড়াচ্ছে সেগুলো আগে পড়ো। বলেছে বৈজ্ঞানিক যন্ত্রপাতি, মানে বিজ্ঞানে কি কি যন্ত্র ব্যবহার হয়। প্রথম যন্ত্রটার নাম কি? অ্যামমিটার। এটা অ্যামমিটার। এটার কাজ কি? যখন তোমাদের সায়েন্সের টপিক আবার পড়বো তখন আবার এগুলো পাবো আমরা। বলছে এটা হচ্ছে তড়িৎ প্রবাহের শক্তি পরিমাপক যন্ত্র, মানে একটা তড়িৎ কারেন্টের মধ্যে কতটা শক্তি প্রবাহিত হয় সেটা মাপা হয় অ্যামমিটার। পড়েছো নিশ্চয়ই যন্ত্রটা অ্যামমিটার। অ্যামমিটার তো আমাদের যন্ত্রটা দেখিয়ে দেবো, হ্যাঁ লাস্টে কোনটা আছে। আশা করি এটা তোমার মোবাইলের দোকানগুলোতে থাকে, ঠিক আছে? এগুলো পরীক্ষায় খুব আসবে এগুলো অ্যামমিটার। এগুলো হচ্ছে মানে মোবাইলের দোকানে থাকতে পারে। হলুদ কালারের এগুলো, হ্যাঁ হলুদ কালার থাকে না একটা। মোবাইলে যদি কোনোদিন তোমার খারাপ হয়, এই যে এই মেশিনটা দেখতে পাবে হলুদ কালার, দেখবে যে মোবাইলে তোমার কোথায় কোথায় চিমটা টাইপের লাগিয়ে দেবে, আবার ওখানে একটা মান উঠবে মোবাইলটাতে। হ্যাঁ এটা হচ্ছে অ্যামমিটার। সব থেকে আমাদের কাছে এগুলো এই যে এরকম টাইপের দেখতে অ্যাকচুয়ালি যন্ত্রটা মোবাইল দাম এখন পাবেই বলবে, মোবাইল দাম আসি, ঠিক আছে? মোবাইল দাম এখন পাবেই এই যন্ত্রটা। এটাকে কি বলা হয়? অ্যামমিটার। মানে তোমার মোবাইল শর্ট সার্কিট হয়ে গেছে নাকি সেটাই চেক করবে, মানে কতটা পরিমাণ তড়িৎ প্রবাহ করছে, ঠিক আছে? তাহলে অ্যামমিটার যন্ত্র হচ্ছে কিসের ব্যবহার হয়? তড়িৎ প্রবাহের শক্তি মাপার জন্য, ঠিক আছে? আর অ্যানিমোমিটার বলে একটা জিনিস হয়। অ্যানিমোমিটার যখন বলবো তখন বায়ুর গতি মাপার যন্ত্র। এগুলো তো আমরা ভূগোল থেকে ছোট ক্লাস থেকে পড়ে আসি। অ্যানিমোমিটার বায়ুর কি গতি। ব্যারোমিটার কে না জানে? বায়ুর চাপ মাপার যন্ত্রটা নাম, বায়ুর চাপ মাপার যন্ত্র। লাস্ট হচ্ছে ম্যাগনেটোমিটার, নামটা শুনেই উত্তরে আছে। দেখো চৌম্বকত্বের নির্ণয় করা হয়, মানে একটা চৌম্বকের কতটা চৌম্বকত্ব আছে সেটা নির্ণয় করা যায়। দেখো এটা ক্রোনোমিটার, সমুদ্রের দিক নির্ণয়ের একটা বিশেষ ঘড়ি, মানে সমুদ্রে কোন দিকে যাবে ওটা তোমার দেখবে। এক কথায় দিক নির্ণয়ের যন্ত্র, ছোট টাইম থাকবে যে দেখাবে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দেখাবে কম্পাসের মতো। তা হচ্ছে ভেদোমিটার, হচ্ছে গভীরতা, হ্যাঁ সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম। ওডোমিটার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় এসেছে চাকরি পরীক্ষাতে, ঠিক আছে? চাকাযুক্ত যান দ্বারা অতিক্রান্ত দূরত্ব পরিমাপ যন্ত্র। এক কথায় মোটরসাইকেলের যে কাঁটাটা থাকে না, একটা গোল করে ঘুরবে যে এত কিলোমিটার আমার যাওয়া হয় দেখাবে যেটা, ওটা হচ্ছে ওডোমিটার। মোটরসাইকেল বা গাড়িতে থাকে একটা, অ্যাকচুয়ালি চাকাতে লাগানো থাকে সেটা, আর ওটা ইন্ডিকেটর দেখায় মিটারে, ওটাকে বলে কি মিটার? ওডোমিটার। আর মোটরসাইকেলের সব মোটর এটাই খারাপ হয়ে যায় আগে, দেখবে যত ঘুরবে এটা খারাপ হয়ে যায়, তারপরে স্পিডটা পরে বোঝা যাবে না যে কত স্পিড আমি চলছি। আর ওই জন্য চাকাযুক্ত বলেছে। লাস্ট হচ্ছে কি ক্যালোরি মিটার, হ্যাঁ ক্যালোরিমিটার, রঙের গভীরতা মাপার যন্ত্র। এটা কোনোটা দেখতে পাইনি পরীক্ষায়। পিকোমিটার, তরলের ঘনত্ব বা আয়তন গণনা, এগুলো পরীক্ষায় দেখতে পাবে না কিন্তু অপশনে থাকতে পারে, হ্যাঁ পরীক্ষায়। গ্যালভ্যানোমিটার অনেকবার পাবে, এটা সর্বমাত্রায় তড়িৎ শক্তি পরিমাপ যন্ত্র গ্যালভ্যানোমিটার বলে। আর হাইগ্রোমিটার তো অনেকবার পাবে, হাইগ্রো মানে পদার্থের আপেক্ষিক গুরুত্ব মাপা, এতটুকু শুধু দেখতে হবে, আপেক্ষিক গুরুত্ব মাপার যন্ত্রের নাম, ঠিক আছে? রাডার খুব আসে পরীক্ষায়, রেডিও ডাইরেক্ট অ্যান্ড র্যাঙ্কিং ফুল ফর্ম, ঠিক আছে? হচ্ছে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ সমূহ দ্বারা বিমান পথ বা জাহাজ প্রভৃতির দিক ও পাল্লা নির্ণয় করা যাবে। দেখবে এই রেডার গুলো কোথায় থাকে? তোমার ওই বর্ডার এরিয়া গুলোতে বসানো থাকে, বা প্রত্যেকটা ওই জলযান গুলো থাকে না, বিশেষ করে যুদ্ধের যেগুলো জলযান নেভিদের, ওদের কাছে রেডার থাকে, ওরা অটোমেটিক ডিটেক্ট করে দেয় যে আশেপাশে কোনো জাহাজ এসছে কিনা, ঠিক আছে? ওগুলো দেখিয়ে দেয়, অটো মিটার এগুলো দেখায়, এটা পাঠাতে মিটারটা অটোমেটিক কত দূর একটা রেঞ্জ থাকে ওদের, ওই রেঞ্জ পর্যন্ত, বা এর সাথে রেডারের সাথে সেট করে আবার দেখবে যেমন মিসাইল রেডি করা থাকে, যখন ওই রেঞ্জের মধ্যে আসলে উড়িয়ে দেবে, আগে অ্যানাউন্স দেবে তার উড়িয়ে দেয়। নেক্সট ক্লাসে পরে হাইগ্রোস্কোপ, পরীক্ষায় দেখতে পাওয়া যায়নি এখনো, বাতাসের আর্দ্রতা নির্ণয়, হ্যাঁ রেন গজ দেখতে পাওয়া গেছে পরীক্ষায় অনেকবার, বৃষ্টিপাত মাপার যন্ত্রটার নাম, ঠিক আছে? তারপর আছে ল্যাক্টোমিটার, এটাও পরীক্ষায় দেখতে পাওয়া গেছে, ঠিক আছে? দুধের বিশুদ্ধতা, মানে দুধ যে বিশুদ্ধ না বিশুদ্ধ নয় সেটা মাপা, জল মিক্স আছে ঠিক আছে না, জল মিক্স আছে নাকি, কতটা পরিমাণ জল মিক্স আছে সেটা বলে দেবে এটা। আর ট্যাকোমিটার একটা হয়, ট্যাকক থেকে ট্যাকোমিটার, হ্যাঁ জলযাত্রীদের নৌকা এবং বিমানের গতি নির্ণয়ের যন্ত্র, আমটাতে উত্তর আছে। আর লাস্ট হচ্ছে কি থার্মোস্কোপ, উষ্ণতার ব্যবধান মাপার যন্ত্র, মানে উষ্ণতার গ্যাপ কতটা হয় সেটা, যেন এক সারাদিনের উষ্ণতা সকালে 12টার দিকে হয়েছিল, দুপুরের দিকে তোমার হয়েছিল 17টার দিকে, এটার মাঝে গ্যাপটা যেটা মাপে সেটা। আর স্পিগমোম্যানোমিটার, এটা পরীক্ষায় বেশি অনেকবার এসেছে,
রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য। আরো যন্ত্র আছে এরকম বহুত, হ্যাঁ, আপাতত এই বইটা আছে। এখানে পরীক্ষায় যেটা এখনো পর্যন্ত আমি দেখেছি, প্রথমে এই যে 3টা, ঠিক আছে, ওডোমিটার যেমন পরীক্ষায় এসেও ছিল গত 2-4 বার, ব্যারোমিটারটাও মাঝে মধ্যে দেখতে পাওয়া যায়, গ্যালভানোমিটার, এই যে হাইগ্রোমিটার, রাডারটা দেখতে পাওয়া যায়, রেন গজ, তারপর ল্যাক্টোমিটার দেখতে পাওয়া যায়, আর স্পিগোমিটার, এগুলো পরীক্ষায় দেখতে পাওয়া যায় সেটগুলো। আর এটা তো বললাম পিকিউআরএস, অনেকবার এসছে ওডোমিটার। ওডোমিটার আর ব্যারোমিটার এটা বারবারই দেয়। আর এগুলো কোশ্চেন যদি পরীক্ষায় না পাও, তোমার চাকরি থেকে তোমার কিন্তু 10 হাত পিছিয়ে গেল। ওগুলো ব্যারোমিটার কে না জানে, সবাই কম বেশি সবাই করে আসবে, যারা পড়ে যায়নি তারাও লিখবে, ওরাও জানে বাইচাপ মাপার যন্ত্র কি ব্যারোমিটার। অতএব তোমাকে বাধ্যতামূলক পেতে হবে। চাকরি কারা পাবে, যারা এমন কিছু উদ্ভট কোশ্চেন করবে যেগুলো নর্মালি বাকিরা পারেনি, ওরাই চাকরিটা পায়, ঠিক আছে, নর্মালি যারা পেয়েছে। আর হয়তো সে অনেক অনেক ইজি কোশ্চেন ভুল হয়ে যেতে, অনেক সময় হয়, আমারই হয়েছে নিজেরই, যার জন্য চাকরিটা পাইনি, দ্বিতীয় গোল টেবিল বইটাও খাওয়ানো জীবন, ঠিক আছে, একটা কোশ্চেন ভুল বসে পড়তে গিয়ে দাগিয়ে দিয়েছে, দাগিয়ে দিয়ে গোল করেও দিয়েছে, এবং কি করার কিছু তো নেই, ভুল। আর অ্যানসার ছিল গোল টেবিল 3টা হয়, 30, 31, 32 বলেছে দ্বিতীয় গোল টেবিল বইটাও, আর দ্বিতীয় গোল 31 হবে, তাহলে সে আমি জানি। অথচ যখন পড়তে গেছি কিনা স্পিডে পড়তে গেছি, দাগানোর সময় যে ওভার কনফিডেন্ট দাগিয়ে, ওখানে দাগ পড়ে গেছে, মানে কি গোলও হয়ে গেছে, গিয়ে প্রথমে চেক করছে, যখন রিপিট যখন গোল করতে গেছি গিয়ে দেখছি গোল করে দিয়েছে অটোমেটিক, তো করার কিছু তো নেই, পরে বুঝতে পারলো আর ঠিক করা যাবে না, ঠিক তো হবেই না, এটা বললে নাম্বার বললে তো নাম্বারই দিতে হবে, এটা যাবে উল্টো যাবে, ঠিক আছে, ওই জন্য আর ওটা করার কিছু নেই। তো যে চাকরিটা যখন 0.5 এ যখন হলো না, তখন ওটার জন্য পস্তানি হচ্ছিল, যে ওটা যদি ঠিক করে দেখতাম তাহলে হয়তো ঠিক থাকতো, বাকিদের কথা তো বলতে পারছি না, ওটা আমার নিজের চোখে দেখা ভুল, একদম নিজে ভুল করেছি, যেটা ওটা একটু খারাপ লাগছিল আর কি, হয়ে যায় অনেক সময়। এবার আবিষ্কার, এবার কে কি আবিষ্কার করেছে এগুলো মুখস্থ করতে হবে। যেমন আমেরিকা অনেকবার পড়েছিল, ক্রিস্টোফার কলম্বাস, নাকি 1492 সালে, নাকি ক্রিস্টোফার কলম্বাস কোথাকার লোক ছিলেন, ইতালির লোক ছিল, পরীক্ষা আছে খুব। তাহলে দেখো পরের যেটা কোশ্চেন আছে, ভারতে আসার গতিপথ, এটা তো অনেকবার এসছে পরীক্ষাতে, ভাস্কো দা গামা, এই লোকটা তো প্রথমে ভারতে এসেছিল না, তখন আফ্রিকার নিচের দিক থেকে উত্তর মাসা অন্তরিক হয়ে, ঠিক আছে, ভাস্কো দা গামা, এটা উত্তর মেরু দক্ষিণ মেরু, এগুলো দেখতে পাওয়া যায়নি পরীক্ষায়, তাও একবার দেখে নেবে, ঠিক আছে। সুয়েজ খাল, ঠিক আছে, ফার্দিনান্দে লেসেপাসনি কি বলে, আসেনি পরীক্ষায়। সৌরজগৎটা দেয়, সৌরজগৎকে আবিষ্কার করেছিল প্রথম প্রমাণ, পরবর্তীকালে অনেক কিছু অনেকে প্রমাণ দিয়েছিল, সেটা আলাদা কথা, কিন্তু হ্যাঁ বলে দাও কি যে গ্রহের গতি খুব ইম্পর্টেন্ট। গ্রহের গতিসূত্র কে দিয়েছিলেন, কেপলার, হ্যাঁ, গ্রহের গতিসূত্র কে দিয়েছিলেন, কেপলার, কথাগুলো জার্মান ভালো করেছে, কথাগুলো ছিল। এরোপ্লেন অনেকবার এসেছে, রাইটস ব্রাদার মনে রাখবে, হ্যাঁ, রাইটস ব্রাদার, রাইটস এখন সেইটুকু আছে না, অতটুকু মনে রাখবে। অপশনে যদি এগুলো অপশনে পাও, নামগুলো তোমার ওগুলোই থাকবে, এগুলো নামের মধ্যে থাকবে, অপশনে আসবে 4টা এগুলোর মধ্যে থাকবে। এবার রাইটস যেখানে দেখবে ওখানে এরোপ্লেন মনে রাখবে, রাইটস ব্রাদার, হ্যাঁ, একটা আছে কি অরভিল রাইটস, একটা আছে উইলবার রাইটস, দুইজন রাইটস। রাইটস ব্রাদার কি করেছিলেন, এরোপ্লেন আবিষ্কার করেছিলেন। নেক্সট ক্লাসে পড়ে পারমাণবিক বোমা, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, জে রবার্টস ওপেনহাইমার, মনে রাখবে কি ওপেনহাইমার, শুধু মনে রাখবে, ঠিক আছে। নেক্সট ক্লাসে পড়ে বৈদ্যুতিক ব্যাটারি, দেখলে দেখতে পারো, আপাতত সিনেমা দেখতে পারো, সিনেমা প্রথম ব্যাপারটা নিকোলাস ও জিন লুব্রিয়েন, হ্যাঁ, লুব্রিয়েন বলে, নিকোলাস মনে রাখলেই চলবে আপাতত। ঘড়ি, ঠিক আছে, ঠিক আছে, আই হ্যাং অ্যান্ড লিয়াং লিংসাং, কঠিন নাম, চাইনিজ লোক, বুঝে যাচ্ছে। এই যে পরীক্ষায় ডিজেল ইঞ্জিন আসতে পারে, লোকটার নামই ডিজেল, দেখো রুতলফ ডিজেল, খুব আসে পরীক্ষায় ডায়নামো, পরীক্ষায় খুব আসে কি ডায়নামো, মাইকেল ফারাডে, শুনে থাকবে। গ্রাহাম বেল মানে গ্রামোফোন করেছিল কে, আলফা এডিসন, আমেরিকা থেকে। হাইড্রোজেন বোমা খুব পরীক্ষা দেখতে পাওয়া যায়, এডওয়ার্ড টেলর, ঠিক আছে। তারপরে নিউট্রন বোমা, এগুলো ছাপাখানা খুব, ঠিক আছে। ইট পট নাচে, এই দেখো ইট পট নাচে, ঠিক আছে। ইট ইলেকট্রন, ইট হবে না, ইলেকট্রন
ট দিয়েছে টমসন, যে টমসন। হ্যাঁ, প দিয়েছে পদ কি স্ট্যান্ডার্ড ফুড আর নাম কি ছিল? কিসের? ক্রিসমাসের দিন স্যান্ডা আছে না? হ্যাঁ, জানি না। ওই জানি না না। একটা জায়গায় শুনেছিলাম মানে নামটা অন্যরকম একদম আলাদা। হ্যাঁ রিলসের একটা দেখছিলাম মনে নাই? দেখো না আসলে না মনে এই যে হর্ষই দিয়ে হচ্ছে হর্ষই দিয়ে হচ্ছে ইলেকট্রন। হ্যাঁ, ইট পর নাচে, ইলেকট্রন হচ্ছে টমসন, যে টমসন থাকবে, যে টমসন। হ্যাঁ, পদ হচ্ছে প্রোটন, প্রোটন না, রাদারফোর্ড। আর লাস্ট হচ্ছে কি নিউট্রন, চ্যাডউইক। চলে না চ্যাডউইক না, স্যাডউইক হয়, চ্যাডউইক থাকতে পারে আমাদের জায়গায়। তিনটা বসা গেছে ইট পর নাচে। নামগুলো গন্ডগোল যাবে, দেখো যে টমসন, রাদারফোর্ড আর চ্যাডউইক, ওরা এসে নামটা গন্ডগোল করতে চলে যাবে। অপশনে তিনটাই থাকবে, থাকবেই কনফার্ম। যদি বাই চান্স নিউট্রন, কি বললাম, স্যাডউইক বা চ্যাডউইক থাকতে পারে, চ্যাডউইক থাকতে পারে। হ্যাঁ, উইক থাকতে পারে। আমি বলেছিলাম যে ইট পর নাচে, ইট পর নাচে। বুঝছে? নেক্সট কি বমের নাম? ছাপাখানা অনেকবার এসছে পরীক্ষায়, খুব ইম্পর্টেন্ট। গুটেনবার্গ পড়েছো? গুটেনবার্গের ছাপাখানা সব জেনে জানি। রাডারটা, যে রাডার যেটা বললাম আমরা, হ্যান্ডরিচ হাউচ না হার্চ বলেছে, সুপার কম্পিউটার দরকার নেই, মোটামুটি টেলিগ্রাম, টেলিফোনটা দেখতে হবে। তোমরা পড়বে, দরকার নেই বললে ভুল, পড়বে যতটা পারবে। যেমন আমি পড়ে রাখিনি, দরকারও পড়ে না, আসেইনি পরীক্ষায়, এখনো পর্যন্ত তো পাইনি। উদ্ভট যেগুলো দেখতে পাচ্ছ এগুলো, যেমন টেলিফোনটা মাঝে মাঝে দেখতে পাবে, আলেকজান্ডার গ্রাহাম বেল। বেশিরভাগটাই আমেরিকা আছে। নেক্সট হচ্ছে থার্মোমিটার, আসতে পারে গ্যালিলিও গ্যালিলাই। ভাবা যায় থার্মোমিটার, জানতামই না আমরা থার্মোমিটার গ্যালিলিও গ্যালিলাই করেছিল। আমরা জানি থার্মোমিটার উষ্ণতা মাপক যন্ত্র, কিন্তু জানি না কে বানিয়েছিল। এক্স রশ্মি খুব আসে পরীক্ষায়, উইলহেম কে রন্টোজেন, মনে রাখবে রন্টোজেন। আয়ুর্বেদ, আত্রেয়ী বলে একটা লোক, ভারতের লোক, 2000 থেকে 2000 খ্রিস্টপূর্বাব্দে, ঠিক আছে, ভারতের লোকও করেছে আয়ুর্বেদ। নেক্সট আছে পরে খুব ইম্পর্টেন্ট যোগ ব্যায়াম। পতঞ্জলি, যোগ ব্যায়াম, পতঞ্জলি কিন্তু একটা লোকের নাম। হ্যাঁ, ওই বুড়াটা ওই দাড়িওয়ালা না, ওনার তো রামদেব না? তার বাবা রামদেব। যোগ ব্যায়াম দেখো, সালটা দেখো, সালটা ও 460 থেকে 377 খ্রিস্টপূর্বাব্দ, মানে যীশু খ্রিস্টের জন্মের আগে। তখন পতঞ্জলি নামক একটা লোক ছিল, আর এই লোকটাকে যে যোগ ব্যায়াম যেটা করে এটা করেছে। এবার আমাদের বাবা রামদেব যোগ ব্যায়াম যদি তো করে, ওই লোকটা পরে প্রোডাক্ট নিয়ে চলে এসেছে, নাম থেকে পতঞ্জলি প্রোডাক্ট। কারণ যোগ ব্যায়াম ব্যাপারে কি করতে মনে করেছিল পতঞ্জলি, ওই জন্য তার নামটা অনুসরণ করেছিল। ঠিক আছে, তবে ভালো, যেমন পতঞ্জলির কিছু কিছু প্রোডাক্ট খুব ভালো, যেমন একটা দান্ত কান্তি নাকি আছে, ভালো ওটা টুথপেস্টটা ভালো ওটা। হ্যাঁ, অন্যান্য পেস্টের মধ্যে দামের মধ্যে অনেক কিছু ব্যবসা। ঠিক আছে, নেক্সট আসে, তবে ভালো আর কি, দাঁতের জন্য ভালো। নেক্সট আসে পরে রক্ত সংবহন। দেখো এগুলো যখন সায়েন্সে পড়বে, রক্ত সংবহন যখন পড়বো আমরা, তো আমরা পাবো উইলিয়াম কে হার্ভে, মানে আমাদের যে রক্ত সংবহন হয় সারা শরীরের মধ্যে, কে আবিষ্কার করেছিল? উইলিয়াম হার্ভে। ব্যাকটেরিয়া যখন পড়বে, এটা তো জানোই, লিওনেল হক। ভাইরাস, ব্যাকটেরিয়া পড়বো না, প্রথম কোষ কে আবিষ্কার করেছিল? লিওনেল হক। তাহলে ভ্যাকসিন, এডওয়ার্ড জেনার। গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছিল না, ভ্যাকসিন, এডওয়ার্ড জেনার। পড়তে হবে এগুলো। স্টেথোস্কোপ খুব আসে পরীক্ষায়, না রেনে লেনেক নাকি বলে ফ্রান্সে। স্টেথোস্কোপ কোনটা বলো তো? ডাক্তারের কাছে থাকে, নার্সের কাছে যেটা থাকে, ঝুলে যেটা থাকে, নার্সের কাছে, ডাক্তারের কাছে থাকে। ক্লোরোফর্ম খুব মারাত্মক জিনিস, ক্লোরোফর্ম। স্টেফেন, হ্যাঁ, স্টেফেনসন। ব্রিটেন চেতনানাশক হিসেবে ব্যবহার করা হয়, এটাও বলে দিয়েছে। চেতনানাশক মানে ক্লোরোফর্ম, জানো? হ্যাঁ, অজ্ঞান করে দেয়। কীটনাশক সঙ্গে মুখে লাগিয়ে দিয়েছে, রুমালে দিয়ে লাগিয়ে দিয়েছে মুখে।
এটা হচ্ছে ক্লোরোফর্ম। খুব আসে, এখনো পর্যন্ত খুব আসে পরীক্ষায়। পেনিসিলিন। পেনিসিলিনটা কি ওষুধ না? নেক্সট পরেরটা দেখো পেনিসিলিন, খুব ইম্পর্টেন্ট। পেনিসিলিন চলে আসো। পেনিসিলিন একটা হচ্ছে কি ওষুধ, একটা অবশ্যই। আলেকজান্ডার ফ্লেমিং খুব আসে পরীক্ষায়। পেনিসিলিন দেখতে পাবে, মাঝে মধ্যেই দেখতে পাবে পরীক্ষাটা। ডিডিটি, ডাইক্লোরোডাইফেনাইল। পলমুলার, হ্যাঁ মুলার মনে রাখতে হবে। টেস্ট টিউব বেবি, ঠিক আছে? এটা কি স্টেপ 2 আর অ্যাডভান্স, এগুলো খুব একটা আসে না। কৃত্রিম হৃৎপিণ্ড, হ্যাঁ কৃত্রিম হৃৎপিণ্ড ওরকম বানানো যায়? আর্টিফিশিয়াল হার্ট কি যেন বলে, এটা কি ভুলে গেলাম। পেসমেকার, হ্যাঁ ওটাকে পেসমেকার বলে। পেসমেকার যেন যার হার্ট নেই বা হার্টটা কাজ করছে না, তো ওখানে পেসমেকার বসে দিল, হার্টের কাজটা করবে, প্রেস করে দিবে, হ্যাঁ অটোমেটিক রক্তটা প্রেস। আর হার্ট হচ্ছে কি রক্তটা প্রেস করা যায়, সঞ্চালন করবে, যাওয়া আসা যাওয়া। তবে ওই পেসমেকারটাকে আবার হ্যাক করা যায়। হ্যাঁ হ্যাঁ ওটা আবার হ্যাক করা যায়, মারাত্মক জিনিস। ঠিক আছে? পেসমেকার হ্যাক হয় কারণ ওটা একটা ডিভাইস তো না, ডিভাইস মানেই হ্যাক হবে। আর ওগুলোর এগুলো পেসমেকার ভালো লাগে, যারা কোটি কোটি টাকা আছে বা লাখ লাখ টাকা দিয়ে হয় লাগবে না। অবশ্যই। দেখো সাবধানে থাকবে, হ্যাঁ মানে তোমার আমি যেটা শুনলাম আর কি, দেখলাম নিউজে আর কি, যে কিছু কিছু বিহারের কিছু কিছু ছেলে মেয়েরা একটা নতুন একটা টিম গঠন করেছে, ওরা লোককে মানে ফাঁসাচ্ছে আর কি বিভিন্ন ভাবে, স্ক্যাম আর কি, অনলাইন স্ক্যাম বিহারে। এটা নিয়ে একটা সিনেমাও হয়েছে, মানে একটা ওয়েব সিরিজ। আমরা হয়তো এখন অ্যাভয়েড করেছি, দেখিনি হয়তো, কিন্তু হয়েছে, কিন্তু কাহিনীটা সত্যি। এটা কি নাম, কি যেন ওয়েব সিরিজটা দেখলাম, আমি সিনগুলো দেখলাম, ভালো লাগলো ব্যাপারটা। যে ওরা তোমার টিমেই মানে এমন কোচিং আছে পড়াশোনার জন্য, ওরা ওটা কোচিংই করছে যে একটা লোকে কিভাবে কোচিং করেছে, যে একটা বয়স্ক লোককে কিভাবে ফোন করে বলতে হবে যে হ্যাঁ এইভাবে আপনার ওই নাম্বারটা দিন, অমুক নাম্বারটা দিন, আপনার এত টাকা এসেছে, কথা বলা শেখাবে। হ্যাঁ সব আমার কাছে ভোট করছিল, আছে। এই ভোটের দিন করে বলছে যে মোদি সরকার কি সব দিয়েছে। এই দেখো প্যারাশুট, এগুলো দেখতে পাওয়া যায় না সত্যি করে। এই যে এটা দেখতে পাই বাবা, স্টিম ইঞ্জিন বা বাষ্প ইঞ্জিন কি আবিষ্কার করেছেন? জেমস ওয়াট, ছোটখাটো পড়াচ্ছি আমরা। স্টিম ইঞ্জিন বা বাষ্প ইঞ্জিন। দূরবীনটা দেখতে পাবে, এটা সবাই জানে। আর টিটেনাসটা স্যার? হ্যাঁ টিটেনাসটাও নিকোল এয়ার দেখতে পাবেন। বিশেষ করে দূরবীনটা তো পরীক্ষা সবাই জানে, আসেও পরীক্ষা। গ্যালিলিও, গ্যালারি অনেক কিছু আবিষ্কার মনে করেছে। নিও। এই যে রেডিয়াম, তেজস্ক্রিয় মৌল না, ম্যাডাম কুড়ি, হ্যাঁ রেডিয়াম যে তেজস্ক্রিয় মৌল, সেটা এটা পরীক্ষায় আসে। আবার ডিনামাইট খুব খুব ইম্পর্টেন্ট, আলফ্রেড নোবেল। ডিনামাইট যে একটা যে ব্যাপারটা কি না, মানে বোমা একটা যদিও, এই বোমাটা আবিষ্কার করেছিল আলফ্রেড নোবেল। আর ওখানে ওই আবিষ্কার করার পর সরকার থেকে কত 10 কোটি না কত দিয়েছিল, একটা অ্যামাউন্ট টাকা দিয়েছিল কিনা, ওটা তো সরকার নিয়ে নিয়েছে। আর ওই টাকাটাই একটা ফান্ড করে দিয়েছে, নোবেল পুরস্কার নাম, একটা ফান্ড করে নোবেল পুরস্কার দেয় না ওই 6টা বিষয়ে। তো ওই যে টাকাটা পেয়েছিল, ওই টাকাটাই ওরা দিয়ে দিয়েছে একটা জায়গায়, মানে তোমার চ্যারিটি ট্রাস্ট নাকি বলে। আর ওরাই এখনো প্রত্যেক বছর নোবেল পুরস্কার প্রোভাইড করে। এই টাকাটা সেটা নোবেল প্রাইজের, এই টাকাটা নোবেল ডিনামাইট আবিষ্কার করে যে নোবেল পেয়েছে, ওই জন্য লোকটার নাম অনুসারে আলফ্রেড নোবেল, ওই জন্য পুরস্কারটার নামই হচ্ছে কি পুরস্কার? নেক্সট হচ্ছে রেল ইঞ্জিন, খুব খুব ইম্পর্টেন্ট, জন স্টিফেনসন। হ্যাঁ তারপরে এটা মাধ্যাকর্ষণ, এটা না কে না জানে, হ্যাঁ মাথার উপর আপেল পড়া গল্পটা, হ্যাঁ স্যার আইজ্যাক নিউটন। তাহলে এই যে ইলেকট্রন কে চলে আসে দেখো, জে টমসন, বুঝলাম। ব্যারোমিটার চলে আসে দেখো, টরিসেলের ব্যারোমিটার পড়েছো হয়তো, 11 10 যখন ভূগোলে পড়তে তখনই ছিল এগুলো। এরোপ্লেন পড়তে হবে, রাইটস ভাতৃদ্বয়, বললাম আগেই ছিল ভাতৃদ্বয়, ঠিক আছে। অরিজিনাল কি একটা রাইটস, সেটা বললাম। এই যে অরিভিল রাইটস আর একটা উইলিয়াম রাইটস, রাইটস ভাতৃদ্বয়। তারপরে দেখো থার্মোমিটার আছে কি ড্যানিয়েল ফারেনহাইট, ওই তো ফারেনহাইট তাপমাত্রা হয়। আর লাস্ট হচ্ছে টেলিভিশন, বেয়ার। থার্মোমিটার আমার এখানে যে আলাদা আছে, গ্যালিলিও আছে না? গ্যালিলিও হ্যাঁ গ্যালিলিও থার্মোমিটার ওটাই আমি ভাগ আছে বুঝতে কিন্তু, থার্মোমিটার হয় না ডিগ্রি সেলসিয়াস, থার্মোমিটার ফারেনহাইট সেলসিয়াস অনেক আছে। তো এটা ফারেনহাইটটা বলেছিল, ফারেনহাইট থার্মোমিটার তাহলে করেছিল এই লোক ড্যানিয়েল ফারেনহাইট। বিশেষ করে যদি ফারেনহাইট, বিশেষ করে তোমার এই যে যেমন ব্যারোমিটারের ক্ষেত্রে যেমন টরিসেলের ব্যারোমিটারটা মেন, আরো অনেক ধরনের ব্যারোমিটার কিন্তু আছে।
থার্মোমিটার দিয়ে যদি দুটোই অপশনে দিয়ে দেয়, সচরাচর দেয় না। আর দিলে হয়তো যদি দিয়ে দেয় কিনা তার একটা নাম্বার পাবো। কেন নাম্বার পাবে? কারণ কিছু কিছু স্টুডেন্ট তো বলবে, যুক্তি দেখাবে, কেস করা যায় কিন্তু কোশ্চেনটা যে এই কোশ্চেনটা আমি অমুক বই অমুক পড়েছি, আপনারা বলছেন এটা, আর কিছু কিছু স্টুডেন্ট বলবে না এটা আমরা পড়েছি। নাম্বার নেওয়ার দান্দা তো সবাই থাকে, আমরা শুধু মাঝে চুপচাপ বসে থাকবো, আমরা অটোমেটিক নাম্বার পেয়ে যাবো। পুরো দলেই আমরা থাকবো না। এরকম হয়েছে, কারণ এর আগের বার তোমার একটা আমাদের সময় লাস্ট বই 2020 যেটা আমার প্রথমবার, সেখানে একটা কোশ্চেন ছিল তোমার চন্দন নাকি একটা গাছ ছিল যে তোমার পর্ণমোচী না এটা দিয়ে একটা বন্ধ হচ্ছিল। এবার চন্দন গাছটা কি, ও আবার এমন গাছটা শুধু জায়গায় বসে উদাহরণ দিয়ে দিয়ে বসেছে, এমনকি ভালো ভালো বইগুলো লিখেছে। আমরা তো নর্মাল বইগুলো পড়ে পার করেছি, এমনকি যারা ব্র্যান্ডেড বই সব বইকে কিন্তু পাত্তা দেবে না সরকার, ঠিক আছে? ওরা পাত্তা দেবে কোনটা, যেগুলো বই সব থেকে বেশি স্টুডেন্ট ফলো করে। এবার ধরো নিতিন সিংহানিয়ার বই একটা আছে, ধরো যে নীলা রায়ের বইগুলো, এটা নীলা রায় বই, আরো বেশ কয়েকটা ভালো বই দেখবে শুধু জিওগ্রাফি বই, ওগুলোকে ফলো করবে, ওরা বলবে যে না আমার ওইটাই আছে। ওরা শেষে ওরা বাধ্যতামূলক নাম্বার দিয়েছে, সবাইকে দিয়েছে। ওই জন্য আমার নাম্বার বেড়েছিল 1 নাম্বার, তাও তো কাজ হয়েছে। এবার ওটা নাম্বার কমে গেছে, একটা নাম্বার এবারও হয়ে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, আমি আইডিয়া করেছিলাম যে আমার 2 নাম্বার বেশি হচ্ছে। আমি তো আইডিয়া করে নিয়েছি যে 12 আমাকে দেবে, কনফার্ম আমি 12 ছিলাম যে 12 আমাকে দেবে, কারণ ওদের একটা মুখের হাসি দেখলে বোঝা যায়। আর তোমার সাথে যখন কথা বলে কিনা একটা সুন্দর একটা হাসি দিয়ে কথা বলি, খুব ভালো লাগবে ওই জায়গাটা। আর সব ড্রেস পরে আছে না, সবই ড্রেস পরে থাকবে, 2-1 ড্রেস ছাড়া থাকতে পারে। যেমন এখানে ছিল 1 জন শুধু ড্রেস পরেছে, এখানে 5 জন ছিল, এখানে গেলাম তো 7 জন আছে। মাঝখানে বসিয়ে রেখে দিয়েছে, এখানে 3 জন বসে আছে, এখানে 3 জন বসে আছে, সামনে 1 জন বসে আছে, এখানে মাঝখানে আমি বসিয়ে দিয়েছি। এবার এই একজন কোশ্চেন করছে না, ফাট করে ওই একজন কোশ্চেন করছে। আবার এখানে যেমন ক্ষেত্রে এখানে বেশিরভাগ একটা লোকে আমাকে প্রশ্ন করেছিল, মানে ওই লোকটা হয়তো ভূগোলে ভালো পারে না কি জানি, যখন 2-4টা কোশ্চেন যেমন বললো তোমার সাবজেক্ট কি, স্যার আমার সাবজেক্ট ভূগোল, যে অমুক দা তাহলে তুমি লাগাও কোশ্চেন, এরকম বললো না। লোকটা যেমন কোশ্চেন করতে শুরু করলো, আর আমার টাইমে দিচ্ছে না উত্তরটা বলা, ফাটাফাট বলছি, যতগুলো বলা ফাটাফাট উত্তর দিয়েছি। না ওরকম না, ওরকম বলা যাবে না। হ্যাঁ, ওরা বলছে যতটা পারতে। এবার এই কোশ্চেন করছে, এই ধরনের কোশ্চেন করলো, এই অফিসারের উত্তর দিয়ে শেষ হয় আমার অন্য জায়গায় কোশ্চেন করে দিয়ে ফাট করে মাথা খারাপ হয়ে যেত আমার। এমনিতে সব নতুন ড্রেস পরে লোক আছে, পুলিশ দেখে তখন এমনিতেই ভয়, হ্যাঁ কেমন তো লাগবে ফিলিংস। এবার ভয় ভাবলে হবে যে আমি তো পুলিশ হতেই গেছি, মানে এই যে যেমন জিডিতে যে কেমন ইন্টারভিউ হয়, জিডিতে তো হয় না, এখনো তো ধরে জিজ্ঞাসা করে কোশ্চেন, তো খুব একটা নয় ইন্টারভিউ, খুব একটা কিছু চাপ নেই। তোমার চাপ হচ্ছে তোমার নাম্বারটা, তোমার নাম্বার বেশি তুলে রাখো, কনফিডেন্স মুদ্রা কথা তোমার ওখানে দেখবে, যেটা কনফিডেন্স, যে তোমার কি কনফিডেন্স আছে। হ্যাঁ, তোমার উত্তর জানা থাকে না থাকে, তুমি যদি না উত্তর দিতে পারো তোমার নাম্বার কাটবে না, দেখবে নাম্বার দেবে। আর তোমার নাম্বার বেশি থাকলে তো কোনো ব্যাপারই না। তারপরে বলছি ছোট বাচ্চাদের কোশ্চেনগুলো বলছি, তখন চাকরি পাওয়াগুলো খুব ইজি ছিল, কিন্তু হ্যাঁ সেই মুহূর্তে পেয়েছিল যখন, খুব চাকরি পাওয়াটা ভালো ছিল তখন। বলছে যে আমি তো অ্যানসারই দিতে পারিনি। যারা চাকরি পেয়েছে তখন লাকি ছিল না, ঠিক আছে, লাকি লাকি বললাম না, যারা চাকরি পেয়েছিল এক সময়ে ওরা বিশাল লাকি। এখন কম, এখন আগে চাকরি পরীক্ষায় কটা লোক পড়বে, পাশে যারা সিনিয়র আছে দেখবে যারা চাকরি টাকরি পায়নি কলেজ করবে, ওরা তো এখনো জানেই না চাকরি পরীক্ষায় কটা। দেখো এই যে ইতিহাস একদম 0 থেকে শুরু হবে, হ্যাঁ একদম 0 থেকে, একদম 0 প্রথম থেকে আমাদের রিভিশন হবে আর কিছু, তোমাদের ওটাই দরকার, জিকে রিভিশন করতে। আর তোমরা এখন পারলে ওই যে ঠিক আছে প্র্যাকটিস সেটগুলো করবে। আমাদের 1 বছর হয়ে গেল, 1 বছর হয়নি এখন, বাকি আছে। শুরু হয়েছিল মার্চ এপ্রিলে শুরু হয়েছিল, আমি 1 মাস পরে এসেছি, এপ্রিলের দিকে শুরু হয়েছিল। তোমাদের এখন প্র্যাকটিসটা দরকার, তোমরা সবচেয়ে বেশি প্র্যাকটিস করবে ম্যাথ, রিজনিং, আর যেগুলো শুধু ওইগুলোই পড়তে হবে, ওইগুলোই পড়তে হবে। নতুন কিছু পারলে পড়তে হবে, চেষ্টা করতে হবে নতুন কিছু সপ্তাহে একটা, বেশিরভাগটা পুরো অ্যাকচুয়ালি বেশি পড়ে লাভ নাই, যত নতুন পড়বে বুঝাচ্ছে
ওটাই তো দরকার। আর কালকে বসে ওর মার নামটা কি ছিল রে, একটু দেখো ভুলেছি। তারপরে বলছে ও আগে দিন ইয়ে করলো। হবে এটা ঠিক আছে পড়ে আর তার মধ্যে পড়ায় না না, এই যে একটা ব্যাপারটা। ওরা আরো সিনিয়র, হ্যাঁ যে পড়াচ্ছে ও আরো সিনিয়র, ও আরো আগে আরো 1 বছর আগে থেকে পড়ছে। ওই ব্যাপারটা সেই নাম্বার আমার থেকে তো পড়ে, যতজন আসতে পড়তে বেশিরভাগ আমার থেকে পড়ে আসে। আমি তো 2020 পরে 21-এর দিকে করেছিলাম শুরু। সেই হিসেবে চাকরি তো আমি প্রথমবারই পেয়ে যেতাম, এই যে নাম্বার কম না দিলে। ভাগ্য খারাপ, এবার হয়ে যাবে, কে জানি হতেই হবে, যাবে কোথায়। 3 নম্বরে যদি না পাওয়া যায় আর ধরো যদি ধরো 6, আমি এই যে আমার একটা টার্গেট আছে, যে ধরো আমি যদি 60 না পেয়েও যদি 60 পেয়েও যদি চাকরি না পাই, তার মানে জিন্দেগিতে চাকরি পাবো কেন বলতো? আমি 85-র মধ্যে 60 পাচ্ছি, কত পার্সেন্ট আছে ভাবো তো তোমরা, হিসাব করো। কাটাকাটি করলে কত? 85 হবে, 85 এখানে হচ্ছে 2 হবে, আর এখানে কত? 5। 2 দিয়ে কাটলে কত হবে? 30। স্যার 85 কেমন হবে না 80 লিখেছে। কাটাকাটি করলাম, এখানে কাটবে তো 4 হবে এখানে না? 4 পূর্ণ 60, 5 পূর্ণ কত পার্সেন্ট? 75% নাম্বার। এটা 85 হবে না, 80 তো হতো। 85 তে হয় পার্সেন্ট, তো 85 তে, ও 80 তে লিখলাম না, তো ওটাই তাহলে বাড়বে তো না। বলছি। তাহলে বাড়বে একটু, তাহলে আমার 75 তো 80 তেই 75 নাম্বার আছে, তাহলে 85 তে একটু কম আছে। 75 নাম্বার কি খারাপ? মাধ্যমিকে স্টার ছিল মনে পড়ছে? 75% স্টার মানে কি? কজন পেত স্টার? এখনো কজন পায়? আগে হিসাব করলে কজন পায় মাধ্যমিক স্টার? এখন সবাই পাচ্ছে। ঠিক আছে, এখন এটা এখনো পাচ্ছে না। ওই যে ইয়ে করে পাচ্ছে না, লকডাউনের সময় পেয়েছে, ফ্রিতে দিয়েছিল, কিন্তু লকডাউন যারা করছে ফ্রিতে দিয়েছিল। লকডাউনে পেয়েছে, যারা লকডাউনের পেয়েছে, লকডাউনে যারা ছিল না এই দিকে ওই এই স্কুলের উপর লেখছিল দিয়ে আমাদের সময় এগুলো তুলতে তুলতে অবস্থা খারাপ হয়ে গেছিল। আমার যে যেমন 60% নাম্বার আছে মাধ্যমিকে, আর উচ্চ মাধ্যমিকে 70 কত 5 না 6 আছে। তো তার আগে তো আরো অবস্থা খারাপ হয়েছিল যারা ছিল তার আগে। আর চাকরি পাবে, পুলিশের একটা চাকরি, তাও যদি 75% না তুলেও চাকরি পাওয়া যায়, মনে হচ্ছে চাকরি নর্মাল চাকরি পাবে? পাবে না। কারা হয় খুব হায়ার লেভেল স্টুডেন্ট তারা চাকরি পাবে, আর না হলে তোমার 10 লাখ টাকা। পশ্চিমবঙ্গ মানে তোমাকে 10 লাখ টাকাটা ভাবতে হবে, ওটা হয় 10 লাখ টাকা হবেই পশ্চিমবঙ্গে, কোনো না কোনো জায়গায় হয়েছে, বিশেষ করে নদিয়া তো হবেই। এখনো চলছে এরকম? হ্যাঁ, কেন চলবে না? নদিয়াতে সবথেকে বেশি চলে। মাঝে 2টা বছর চলেনি, প্রথমে হয়েছিল আগে, মাঝে 2টা বছর চলেনি। ওই সুযোগে যারা চাকরিটা পেয়েছে খুব লাকি, পরে আবার হয়েছে। এর আগের বার তো বেশিরভাগ জনই পেয়েছে 3 মাস পরে চাকরি পেয়েছে। আমার দেখার কোনো লোক আছে 3 মাস পরে, 1 বছর পরে সিলেবাস কমপ্লিট হয় না, সেটা 3 মাস পরেই চাকরি। আমার মেরে সাথ বেঈমানি করা है আবার নাকি লকডাউন জানি না, লকডাউন পড়লে কি লাভ হবে না লস হবে? ঠিক আছে, লকডাউন পড়লে তোমাদের লাভ আছে। কেন লাভ হলো? তোমার পড়ার টাইম পাবে, অনেকে এই সুযোগে পড়াশোনা ছেড়ে দেবে, তোমার টাইম। যেমন আমরা আসল পড়াটা পড়েছি লকডাউনে, তোমাদের অশোক স্যার, আমরা লকডাউনে যে লেভেল পড়েছি না, ওই সময় আমাদের স্পিডটা ছিল, এখন স্পিডটা নেই। 12-13 মাস পড়েছি, মাত্র 1.5 বছর, 1.5 বছর, হ্যাঁ 1.5 বছর। ঠিক আছে, তো ওই টাইমটাতে সবচেয়ে পড়া টাইম, আমরা তো ওই টাইমটাতে সব থেকে বেশি পড়েছি। এমন সময় হয়েছে যে 10 ঘন্টা পড়েছি এক জায়গায় বসে, গ্রুপে সবাই মিলে বসে 10 ঘন্টা ধরে পড়েছিলাম সেই সময়টাতে। কিন্তু এখন স্পিড কমে গেছে, কারণ এই যে এখন পড়ানোর দিকে ঢুকে গেছি, কেউ ইনকাম তো করতে হবে না, ছেলে মানুষ মানে ইনকাম করতে হবে। আর মেয়ে মানুষ বয়স হয়ে গেলে তো বাড়ি থেকে পাখি 10 জন রেডি হয়ে আছে, টাটা বাই বাই করার টাকা থাকে। ঠিক আছে, তো এই যে একটা ব্যাপারটা থাকে আমাদের সঙ্গে দেখো, ইতিহাস ব্যাপারটা আছে। তোমাদের ইতিহাসটা আজকে একটু বড় শুরু করবো। দেখো, অতএব মেয়ে মানুষ তোমরা আসলে চেষ্টা করবে যে প্রথম চান্সে যেন হয়ে যায়।
সেই লেভেলে পড়ো তাহলে কিন্তু খুব মুশকিল আছে চাকরি পাওয়াটা। আচ্ছা ধরে নাও বাড়ির লোক তো তোমাকে অন্য বাড়িতে পাঠিয়ে দেবে, ওখানে গিয়ে পরবর্তীকালে যে চাকরি করতে দেবে কি দেবে না, যে হাজবেন্ড হবে হাজবেন্ডের উপর ডিপেন্ড করে আগে কন্টাক্ট করে নিতে হবে। তাহলে তো আগে কন্টাক্ট করলেও কোথায় আছে আগে যদি কন্টাক্ট করতে পারো তো ভালো, ডিভোর্স হয়ে যাবে। ঠিক আছে? ভালো যাচ্ছে নার্সিং এ পড়া বেশ না ওই তো বলা ইতিহাস, ইতিহাস মানে কি দেখো যে প্রাচীন যুগের কথা, এটা তো হয়নি চলে যাবে ঠিক আছে। ইতিহাস মানে হচ্ছে কি যুগের কথা, প্রাচীন যুগের গল্প আসবে। আর প্রথমেই প্রশ্ন আসবে যে ইতিহাস শব্দটি ইতিহাসের জন্য কাকে বলা হয়, ওটা আগে জানতে হবে। আবার ইতিহাস মানে প্রাচীন যুগের কথা, কিন্তু আমাদের সিলেবাসে যেটা থাকে ইতিহাস, আমাদের সিলেবাসে আছে এটা ভারতের ইতিহাস। ঠিক আছে? ইতিহাসের কি একটা ভুলে ইতিহাসের জনক, ইতিহাস কাব্যের কিছু একটা আবিষ্কার নয়, পড়েছি তো ভুলে গেলাম, দেখতে হবে চেক করতে হবে। দেখো ভারতের ইতিহাস আমাদের সিলেবাসে যেটা আছে ভারতের ইতিহাস, আর ভারতের ইতিহাসকে তিনটা ভাগে ভাগ করা হয়। প্রাচীন ভারত, এদিকে গল্প নয়, একটা মধ্যযুগীয়, এটা হচ্ছে মধ্য ভারত বা মধ্যযুগীয়, আর একটা আছে কি আধুনিক, আধুনিক ভারত। তিনটা জিনিস, একটা হচ্ছে প্রাচীন ভারত, মধ্য ভারত, আর একটা হচ্ছে আধুনিক ভারত। এটা হচ্ছে ইতিহাসের গল্প, এটা আমাদের সিলেবাসে আছে। কিন্তু ইতিহাস যখন আমরা পড়তে যাব তো তার ইতিহাসের কিছু আগের কিছু ঘটনা আছে যেগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে? আগের বলতে দেখো ইতিহাস কিরকম শুরু হয়, আমাদের ইতিহাস কিন্তু মাঝখান থেকে শুরু হয়, জিরো থেকে। এখন বর্তমানে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, 2025 খ্রিস্টাব্দ, হ্যাঁ এডি খ্রিস্টাব্দ। কিন্তু এদের আগের গুলো যেগুলো ছিল এগুলো ধরুন আমি এখানেও তো 2000 ছিল, এগুলোকে কি বলা হয় বিসি, মানে বিফোর ক্রাইস্ট। কিছু কিছু জানবো এরকম করতে করতে কমতে কমতে লাস্টে জিরো এসছে, তারপরে আমাদের বেড়েছে, তারপর এদিকের সংখ্যাগুলো আমাদের কমতে কমতে আসবে, আর এখান থেকে বাড়তে বাড়তে বাংলা এটাকে আমরা বলবো খ্রিস্টাব্দ, আর এটা হচ্ছে খ্রিস্ট পূর্বাব্দ। ইতিহাস কার কার ছিল? ইতিহাস কিন্তু রাখা উচিত, যারা আর্টসে থাকবে, যারা আর্টসে থাকবে তাদের জন্য ইতিহাসটা একদম মাস্ট, ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান। হ্যাঁ এই দুটো সাবজেক্ট আমাকে রাখতে হবে। যদি ভবিষ্যতে তোমার টার্গেট থাকে তাহলে চাকরি করে দিতে হবে। তুলো কি করে বলবো এখন, মনে অসুস্থ বলতে পারবো আছে কি কেন কি হয়েছে? তাহলে নিয়ে চলে গেছে, কাপড় দিতে হবে। কি হয়েছে তোমার, পা কেটে গেল নাকি? দেখো তাহলে ইতিহাসের কি দেখো, তাহলে এই হচ্ছে ব্যাপারটা বোঝা গেল, খ্রিস্ট বা খ্রিস্টপূর্বাব্দ ব্যাপারটা। তাহলে আমাদের ইতিহাসের আমরা এটা করবো মেনলি প্রাচীন ভারত, মধ্য ভারত, আদিম ভারত। এই যে প্রত্যেকটা টপিক থাকে, এই জায়গায় প্রাচীন ভারত মানে কোনটা, যে মহাভারত, রামায়ণ, গৌতম বুদ্ধ, ঠিক আছে? তাহলে বৌদ্ধ, তাহলে যে বৌদ্ধ ধর্ম এগুলো আছে কিনা সব, এমনকি যে গুপ্ত বংশ আছে এগুলো আমরা পড়বো এখানে। আর মধ্য ভারত কোনটা, এখানে আমরা দিল্লির সুলতানি বংশ, তারপরে মুঘল সাম্রাজ্য, এগুলো মানে যখন ইংরেজ আসা আগে পর্যন্ত। আর লাস্ট এখানে বলবো আধুনিক ভারতে, মানে যখন ইংরেজ চলে আসবে তারপরের গল্প, লাস্ট 1947 পর্যন্ত। এমনকি আধুনিক এখন ইতিহাস পড়তে হচ্ছে, দুই একটা জিনিস যেমন পড়তে হচ্ছে বর্তমান, ওই খেলার ইতিহাস বা এগুলো ইতিহাস যেগুলো আমরা পড়েছিলাম ক্লাস 10-এর মাধ্যমে, ওগুলো একটু টুকটাক করতে হবে। এটা চলে আসে এখানে। তাহলে ইতিহাসের কটা আগে বললাম, চলে আসি নেক্সট।
ওখানে জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম করাচ্ছে। যাদের কলেজে ফার্স্ট সেমিস্টার আছে এই ইতিহাসটা ভালো করে শুনবে, কাজে লাগবে। ইতিহাসে এগুলোই আছে ফার্স্ট সেমিস্টারে যেগুলো পড়াবো। এখনটাতে পড়েছে, এখন এই যে নতুনটাতে, ঠিক আছে, ভাগ ভাগ করে দিয়েছি। তাহলে এবার বললাম ইতিহাসটা কিন্তু এখানে, হ্যাঁ, ইতিহাসকে তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাক ঐতিহাসিক, এটাকে কি বলে? প্রাক ঐতিহাসিক, ঐতিহাসিক। আর হচ্ছে কি প্রায় ঐতিহাসিক, আর লাস্ট হচ্ছে কি ঐতিহাসিক। এবার এটাকে তিনটা ভাগে ভাগ করা হয়, যেটা আমি বললাম না যে প্রাচীন ভারত, মধ্য ভারত, যে প্রাচীন, মধ্য, আর এটা হচ্ছে আধুনিক। এই তিনটা ভাগে ভাগ করা যায়। দেখো বোঝা গেল কিনা? কটা ভাগ করলাম? এই যে এটা আমাদের আসল টপিকটা আছে এখানে। তো তার আগে কিছু জিনিস একটু পড়তে হবে। যেমন এখানে আমাদের মেন পড়ার জিনিস একটা আছে, এটা হচ্ছে মেহেরগড় সভ্যতা, আর এটা হচ্ছে আমাদের সিন্ধু সভ্যতা। এগুলো থেকে কোশ্চেন হয় তো, এই দুটো জিনিস পড়তে হবে, সিন্ধু সভ্যতা, মেহেরগড় সভ্যতা। তারপরে আমাদের বাকিটা এখান থেকে শুরু হবে। অ্যাকচুয়ালি আমাদের গল্পটা শুরু হবে আর্য আছে না, আর্য এসেছিল যে সিন্ধুর পরে, তো আর্য থেকে গল্পটা আমাদের চালু হবে এখানে, ঠিক আছে। এবার মেহেরগড় সভ্যতা আর আমরা সিন্ধু সভ্যতা সম্পর্কে একটু আমরা পড়বো, বা একটু কোশ্চেনগুলো পড়ে নেবো। বুঝলো? তাহলে মেহেরগড় সভ্যতা, আর একটা আছে সিন্ধু সভ্যতা, আর লাস্ট হবে কথা থেকে আর্য যুগটা। এবার চলে আসি দেখো প্রথমে। দেখো তোমাদের নোটসে যেটা দিয়েছি ওটা থাকবে। প্রথমে দেখো ইতিহাসের জনক কাকে বলা হয়? তিনি কতকাল ছিলেন? গ্রিক দেশে। পরীক্ষায় যদিও আসেন, তাও জানতাম। বলছে দেখো তিনটা যুগে ভাগ করলাম না, প্রাগ ঐতিহাসিক, প্রায় ঐতিহাসিক আর ঐতিহাসিক। প্রাগ ঐতিহাসিক যুগের মধ্যে কি কি জিনিস দেখতে পাবে? বলেছে পুরাতাত্ত্বিক মানে অনেকটা আগের যুগের গল্প। লিখিত উপাদান গুণ চিহ্ন দেওয়া আছে না, মানে এখানকার কোনো গল্প পাওয়াই যায়, যেরকম কিছু লেখা আছে দেওয়ালে বা কোনো জায়গায় লেখা আছে, কিন্তু এরকম নেই। ছবি টবি পাওয়া গেছে, হয়তো কয়েন পাওয়া গেছে, হয়তো কিন্তু লেখা কিছু পাওয়া যায়। কিন্তু বলেছে দেখো, আর এটা হচ্ছে প্রস্তর যুগ, স্টোন এজ বলা হয় এটাকে। মানে এখানে পাথরের যুগে, মানে দেখবেন মেহেরগড় সভ্যতা আমাদের পড়বে এখন, শুধু পাথরের হাতিয়ার, পাথরের সবকিছু হয়েছে, ঠিক আছে। ওই যে লেখা আছে কি সভ্যতা? মেহেরগড়। নেক্সট হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগের মধ্যে কি সেম জিনিস, এটাও অনেক আগে, কিন্তু বলেছে লিখিত উপাদান পাওয়া গেছে, কিন্তু বলেছে কি পড়া যায়নি। মানে কিছু কিছু দেওয়ালে লেখা পাওয়া গেছে, গুহাতে বা দেওয়ালে বা মন্দিরে, কিন্তু লেখাগুলো এতটাই বাজে বা কি অক্ষর যে লিখেছে এখনো উদ্ধার করতে কেউ পারেনি। বা হয়তো একটা হাতির ছবি আঁকা আছে, তার মানে হাতি ওরা বোঝাতে চেয়েছে যেরকম একটা প্রাণী ছিল, কিন্তু ওর সঙ্গে যে কি বলতে চাইছিল কিন্তু কিছু লেখা নেই, ঠিক আছে। আর এর মধ্যে কি পড়বে আমাদের মেন? হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা। এবার লাস্ট হচ্ছে ঐতিহাসিক যুগকে, এটাকে তো বললাম পুরাতাত্ত্বিক বা লিখিত উপাদান। আর এটাকে কোন যুগ বলা হয়? ঋগ বৈদিক যুগ, মানে বললাম না যে আর্যরা এসেছিল যখন। আর এটাকে তিনটা ভাগে ভাগ করা যায়, প্রাচীন ভারত, মধ্য ভারত আর এতদিন পর্যন্ত বললাম। এবার চলে আসলে দেখো কি প্রাগ ঐতিহাসিক যুগটা তারা জানতে হবে। এবার দেখো যিশু খ্রিস্টের জন্মের পূর্বে বলেছে কত? 25 লক্ষ খ্রিস্টপূর্বাব্দ থেকে 3000 খ্রিস্টপূর্বাব্দ। এই যে তোমাদের ছবিটা দিয়ে আমি একে দেখালাম একটু আগে, এই যে মাঝখানে জিরো একে দেখালাম, এদিকে কত? 25 লাখ। বিসি থেকে শুরু করে কত? 3000 বিসি। এই যে টাইমটাকে, এটাকে বলা হয় কি টাইম? প্রাগ ঐতিহাসিক যুগ। এবার এখান থেকে কি কি ব্যাপার জানতে হবে দেখো। ফার্স্ট যে এখানকার দেখো, এটাকে আবার তিনটা ভাগে ভাগ করা হয় বললাম। এটাকে কটা ভাগে ভাগ করা হয় এটা বলে দিই একটু। এই যে এই সভ্যতাটাকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়। এই প্রাগ ঐতিহাসিক যুগটাকে, এটাকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়। প্রাচীন প্রস্তর যুগ, প্রাচীন
প্রস্তর মানে পাথরের যুগ পড়েছিলাম না, প্রাচীন প্রস্তর যুগ। তারপরে 2 নাম্বার আছে কি মধ্য প্রস্তর যুগ, 3 নাম্বার আছে কি নব্য প্রস্তর বা আধুনিক প্রস্তর যুগ যেটা বলা হয়। এরকম 3টা ভাগে ভাগ করবে, সেই 3টা ভাগে ভাগ সবাই একটু পড়ে নেবো দেখি কি বলছে। বলছে প্রাচীন প্রস্তর যুগে আছে দেখো সালটা 25 লাখ থেকে কত 12 লাখ। এবার 3টা ভাগ করছে 12, তারপরে 12 থেকে 6, 6 থেকে আবার 3 এরকম বলেছে। দেখো কি এখানকার মানুষ কেমন ছিল বলেছে, পশুর মতো ছিল। কিরকম ছিল এখানকার মানুষ, পশুর মতো। মানে এই যে আমরা ছোট থেকে পড়ে আসছি যে আমরা আমাদের পূর্বপুরুষরা কি বাদরের মতো দেখতে ছিল, ওটাই যে প্রাচীন পশুর মতো দেখতে ছিল। আফ্রিকায় প্রথম আদিম মানুষের আবির্ভাব ঘটে, এটা পরীক্ষায় কোশ্চেন হয় যে প্রথম আধুনিক মানুষ দেখতে পাওয়া যায় কোথায়, গল্প নয়, আফ্রিকায় আধুনিক মানুষ কথা দেখতে পাওয়া যায় প্রথম আফ্রিকা। বলেছে যে এই যুগে মানুষ রান্নার ব্যবহার কি করতো না, জানতো না। মূলত তারা কি ছিল, খাদ্য সংগ্রহ, মানে মানে তারা প্রথম টার্গেট ছিল যে অ্যাটাক করে খেতে হবে ডাইরেক্ট, এরকম মানে শিকারি টাইপের লোক। হ্যাঁ, তার মানে ধরো ফলমূল এগুলো ওরা খেত নর্মালি। বলছে প্রাচীন প্রস্তর যুগে মানুষের জীবিকা ছিল কি, শিকার বা হান্টিং। এই যে বললাম না, শিকার করা টার্গেট ছিল। কাঁচা মাংস কিন্তু ওরা খেতে যেত না, মানে কাঁচা মাংস খেত কিন্তু পুড়িয়ে খেতে যেত। বলছে প্রাচীন প্রস্তর যুগে আগুন আবিষ্কৃত হয়, এটা শেষের দিকে আগুন ওরা আবিষ্কার করেছিল, মানে যে পাত্রে পাত্রে ঘষা লেগে বা দাবানল থেকে আগুন যেগুলো। এই যুগে মানুষেরা বড় বড় ধরনের অস্ত্র ব্যবহার করতো। কি ধরনের, বড় ধরনের, কিরকম, যেমন অ্যাক্সিস, হাত কুঠার, সব কিন্তু পাত্রের, এগুলো একটা লোহার না কিন্তু হাত কুঠার, তারপর হচ্ছে কাটারি, মানে যেগুলো দা টাইপের হয়, যেগুলো মাংস কাট দমন থাকে, ঠিক আছে, কষায়ের ভারী দাগুলো বা ছুরিগুলো হতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট। রবার্ট ব্রুকস বলে একটা লোক প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ার আবিষ্কার করেছিলেন। মানে এগুলো আমরা কোথায় পেলাম তাহলে, আগেই বললাম যে কি এই ইতিহাস কিন্তু লেখা নেই, বললাম না কোনো জায়গায় লেখা নেই, কিন্তু এদের হাতিয়ার পাওয়া গেছে। আর ওই হাতিয়ারটা নিয়ে যখন পরীক্ষা করে দেখা যায় যে কত বছরের পুরাতন হতে পারে, তখন বলে দিয়েছি যে মোটামুটি এরকম সালের দিকে এটা হতে পারে, ঠিক আছে। ওই জন্য তার মানে ওইখানে একটা যুগ ছিল। এটা কি আসবে তাহলে পরীক্ষায়, এটা আসবে যে রবার্ট ব্রুকস কি বলে, প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ার আবিষ্কার করেছিল। এটা একটা কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন কি, যে প্রাচীন প্রস্তর যুগের লোকের কি মধান কাজ ছিল, কি শিকার করা, ঠিক আছে। তারপরে কি এরা প্রথম কোথায় লোক আবিষ্কার হয়েছে, আফ্রিকাতে প্রথম মানুষ পাওয়া গেছে। হ্যাঁ, মানুষ বলে জিনিসটা এখনো আফ্রিকাতে কিন্তু ওই যে পশুর মতো মানুষ কিন্তু এখনো আছে আফ্রিকাতে। নেক্সট চলে আসে পরে কি মধ্যপ্রস্তর যুগ। মধ্যপ্রস্তর যুগটা মোটামুটি 12 থেকে কত 6000। বলছে মধ্যপ্রস্তর যুগের ক্ষুদ্র পাথরের হাতিয়ার বা ছোট হাতিয়ার হতে শুরু করে, ছোট হাতিয়ার ব্যবহার করছে, এটা আছে পরীক্ষায়। নেক্সট হচ্ছে কি নব্যপ্রস্তর যুগ, বা এটাকে আমরা নিওলিথিক বলা হয়, নিওলিথিক এজ। আর এটা হচ্ছে মেসোলিথিক। হ্যাঁ, আর এটা হচ্ছে কি দেখো প্রিহিস্ট্রিক, দরকার নেই এটা যদিও। আর এটা হচ্ছে এটা পরীক্ষায় এসছে এখন ইংলিশটা। চলো তারপর 6000 থেকে কত 3000। বলেছে মানুষের খাদ্য, মানুষের মধ্যে খাদ্য কি নিয়ে কিসের তৈরি হয়, ঝামেলা। এবার দেখো এখান থেকে যুগটা হয়ে আসছে, মানুষ হয়ে গেছে, মানুষের সংখ্যা বাড়বে কিনা, জনসংখ্যা বাড়ছে, তখন খাবার, যেহেতু মানুষ প্রথম কথাই ছিল আফ্রিকাতে, আবার আফ্রিকার যে জায়গাগুলোতে মানুষ ছিল সেখানে তো মানুষের সংখ্যা প্রথম বেড়েছে। আর মানুষ হয়ে গেছে বেশি, আশেপাশে কোনো খাবার নেই, মানে ওরকম পশুও নেই, ওরকম ধরনের তোমার ওই কি বলবো এই ফলমূলের গাছ টাছ সেরকম খুব একটা নেই। এবার এই সময় তোমার এমন হয়েছে যে ধরো যেহেতু খাবার দাবার নেই, বয়স্ক লোকগুলোকে কেটে খেয়ে নিতে হবে। গুরুজন আছে, বয়স হয়ে গেছে, যারা চলতে পারে না ওরা কেটে খেয়ে নিতে, হ্যাঁ এখনো খেতে পারে, এখনো হতে পারে, ঠিক আছে। এবার বলেছে কৃষিকাজের, তাহলে এইভাবে কৃষিকাজ, এবার মানুষ কেটে কতজন খাবে, এর তো হয়েছে, এবার তো কিছু করতে হবে। এই সময় তোমার এরা কৃষি বলে যে ফসল হয়, মানে কোনো কিছু হয়তো ওটা খেয়েছিল, খেয়ে ফেলে দিয়েছে, আবার নতুন হয়ে গেছে, ওরা ব্যাপারটা বুঝেছে, ঘাসের বীজ টাইপের বা গম টাইপের কিছু একটা হতে পারে, বা গাজরও হতে পারে, ঠিক আছে, ফেলে দিয়েছে, আবার রিপিট হয়ে গেছে। কারণ গাজর পাওয়া গেছে, গাজর অনেক আগে কিন্তু, হ্যাঁ। আর মরুভূমি অঞ্চলে গাজর ভালো টাইপের গেছে, গাজর খুব একটা পলি জমি না, ওদের জমিগুলো একটা বালি টাইপের হওয়া, ঠিক আছে। তো ওই জন্য ওরা হয়তো পেয়েছিল প্রথম, তাহলে এরা কৃষিকাজের সূচনা কিন্তু শুরু করেছে। তাহলে বলে যদি পরীক্ষা কোশ্চেন কৃষিকাজের সূচনা কোন যুগে হয়েছিল, নব্যপ্রস্তর যুগে। মানুষের প্রথম আবিষ্কৃত শস্যটার নাম কি, গম। মানে গম চাষটা ওরা পেয়েছিল, এতটুকু আমি ক্লিয়ার যে কি পেয়েছিল, গম। গম পাইন পরে জব, হ্যাঁ না, গম আর জব একই টাইপের মোটামুটি। পরীক্ষায় কোশ্চেন হয় এটা যে মানুষের আবিষ্কৃত প্রথম ফসলটার নাম কি, গম। পরে বলেছে কি তাহলে বার্লি হতে পারে, জব, বার্লি এগুলো। বাসস্থান, এবার দেখো ফসলের কিন্তু একটা ক্রাইটেরিয়া আছে, কেউ যদি জমিতে ফসল লাগায় সেই ফসলের কিন্তু
পাহারা দেওয়ার জন্য এখানে ঘর টাইপের কিছু একটা হলে ভালো হয়। যেমন আমি দূরে জমিতে ফসল করছি, তাহলে এখানে আমার ঘর বানাতে হবে, কামাত ঘর যেগুলো আমরা বলি, তো এখানে ওরা ঘর বানাতে শুরু করে। তার আগে কিন্তু ওরা হয়তো গুহাতে থাকতো, নাহলে জঙ্গলে থাকতো। এরা প্রথম ঘর বানাতে শুরু করেছিল কোন যুগে? নব্য বৎসর যুগে ঘর বানাতে শুরু করলো। এবার বলেছে কি যে এবার ঘর বানালে আশেপাশে একটা প্রাণী ঘোরাঘুরি করবে, কি দেখো কুকুর পোষ, মানে কোন যুগে? ঠিক আছে। এবার মাটির পাত্রের ব্যবহার হয়, মানে এই যে ধান হয়েছে, ধানগুলোকে আনার জন্য বা রাখার জন্য মাটির পাত্র। গলা দেখবে এখন অনেকে বাড়িতে দেখবে গোল টাইপের লম্বা থাকতে হবে ধানের গলা, এখন যদি ওগুলো টিনের গলা হয়ে গেছে। এখন দেখবে গলা টাইপের এখন কিনে পাওয়া যাচ্ছে বস্তা, গোল এরকম একটা ঘরের সামনে বস্তা, সব ধানগুলোকে ঢেলে রেখে দিয়েছে, পুরো অনেক উঁচু পাওয়া আছে। ইঁদুরে কাটবে না লেখা আছে বস্তা, আবার ইঁদুর কেটে দেয়। কোম্পানি বিক্রি করার পর আমাদের এরকম দেখে নিয়ে এসছে, হ্যাঁ আমাদের এবারে নিয়ে এসছে, ইঁদুর বলে কাটবে না। বস্তা প্লাস্টিকের ড্রাম টাইপ অনেক বড় আছে, প্লাস্টিকের বস্তার আর কি, 15-20 কুইন্টাল ধান ধরে যাবে এরকম। এখন আমাদের রেখে দিয়েছে ধান ইঁদুর কাটতে, কদিন ইঁদুর কাটতে ধান পড়ছে ওখানে, কি ব্যাপার? বস্তায় কিন্তু লেখা আছে যে ধান ইঁদুর ধানের উপরে কাটবে না, বস্তার পুরো ফুট ছিল দেওয়া, কোম্পানি ঠকিয়ে দিয়েছে। এখন নেক্সট, তাহলে এখানে আবার চাকার ব্যবহার এরা শুরু করেছিল, পাত্র ব্যবহার, চাকার ব্যবহার, যত দেখবে যে আধুনিক জিনিসগুলো আনতে শুরু করেছিল এখানে সব। মাটির পাত্র এরা প্রথম করে এনেছিল, ঠিক আছে, বা হয়তো মাটির পাত্র আনতে না পারলেও এরা এনেছিল মেনলি যেটা মাটির পাত্র সব থেকে বেশি ছিল আর্য যুগে। এরা মেনলি যেটা এনেছিল সেটাতে তোমার এই পাথরের যেগুলো গর্ত হয়েছে না, পাথরের মধ্যে তো কিছু গর্ত টাইপের পাওয়া যেত, মূলত পাথরের জিনিস এগুলো। আমরা এখনো পাথরের জিনিস ব্যবহার করি, কিন্তু অনেক শৌখিন টাইপের পাওয়া যায়, দেখো মেলাগুলোতে কিনে পাওয়া যায়। আমরা হয়তো শৌখিন জিনিসের জন্য কিনছি হয়তো। নেক্সট আসো, বা বিরিয়ানি দোকানে দেখবে যে পাথরের পাথর দেয় বিরিয়ানি দোকানগুলোতে। হ্যাঁ, বিরিয়ানি যেগুলো একদম খুব যেগুলো হাইফাই প্রোফাইল যেগুলো দোকান হয়, বাটিগুলো এমন টাইপের হয় কিনা আধুনিক মডেল, ওগুলো বাটি নর্মালি দেখতে পাবে না, ওগুলো রেস্টুরেন্টে গেলেই পাবে। উদ্ভট পাত্র, কালারটা উদ্ভট। নেক্সট আসে পরে বলেছে কি তামার ব্যবহার শুরু হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে প্রাচীন প্রস্তর যুগে কিসের ব্যবহার হয়? তামা। তাহলে এরা তামা প্রথম ব্যবহার করেছে, বা এরকম কোশ্চেন হয় যে প্রাচীন প্রস্তর যুগে কোন ধাতুর ব্যবহার হয়েছিল? তামা। ঠিক আছে, নব প্রস্তর যুগে আগে। তো এই যে ওই জন্য এটাকে কি বলা হয়? তাম্র প্রস্তর যুগ বলা হয়। তাহলে তাম্র প্রস্তর যুগ ওটাই আবার নব প্রস্তর যুগ। বলেছে হোমো সেপিয়েন্স, এটা তো বলি মানুষের বিজ্ঞানসম্মত না। এর গুহা এই মধ্যপ্রদেশের একটা জায়গা আছে, ভীম ভেটকা বলে একটা জায়গা, সেখানে পাওয়া গেছে। ঠিক আছে, তাহলে এই যে মানে গুহাতে যে মানুষ বাস করতো, এটা আমরা কোথায় পেয়েছি? প্রথম মধ্যপ্রদেশের ভীম ভেটকায়। এটা কোশ্চেন হয়। বলেছে বিদ্রোহ, বলেছে একটা জায়গা বিদ্রোহ দিয়েছি এখানে, যে প্রাচীন, মধ্য এবং নব্য বৎসর এই তিন যুগের একটাই জায়গা, সেটা হচ্ছে বোলান ভ্যালি, যেটা বর্তমানে তোমার আছে কাশ্মীর এবং কি বলে দেখো, আর উল্লেখ রয়েছে আছে কাশ্মীরের বুরজাহান, গাফ করাল এবং বিহারের চিরান যেগুলো জায়গা, এইগুলোতে এই তিনটা যুগের থাকার জায়গা পাওয়া গেছে ভারতে আমাদের। হ্যাঁ, ওই সময় এই লোকগুলো হাতে এখানে ছিল। তার মধ্যে যে বোলান ভ্যালিটা খুব পরীক্ষা আছে, এটা তোমার বোলান ভ্যালি এখন আফগানিস্তান আছে। মানে তোমার দেখো বিদ্রোহ না, এটা বিদ্রোহ মানে ইম্পর্টেন্ট পয়েন্ট, বিশেষ আকর্ষণ, আমাদের এখানে অরিজিৎ সিং আসবে এরকম টাইপের। হ্যাঁ, এবার বোলান ভ্যালি যে জায়গাটা, এটা হচ্ছে তোমার এই তিনটা জায়গারই একটা এমন জায়গা যেখানে মানুষ বাস করেছে পর 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 পর, সেটাই বলেছে। নেক্সট হচ্ছে এবার এখানকার মধ্যে তো এটাই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি মেহেরগড় সভ্যতাটা এখান থেকে ইম্পর্টেন্ট। মেহেরগড় সম্পর্কে কি কি কোশ্চেন হতে পারে? যে মেহেরগড় সভ্যতা সালটা মোটামুটি কত থেকে দেখো, 5000 থেকে 3000 খ্রিস্টপূর্বাব্দ। প্রথম আসে যে আবিষ্কার কে করেছে? কেউ না কেউ তো খুঁজে পেয়েছিল, মাটির নিচে যাওয়া করেছিল, কেউ না কেউ দেখো জাফরাসওয়া জারিজ, এতটুকু মনে রাখলে হবে। কিন্তু ওর সাথে একটা লোক ছিল, ক্যাথরিন জারিজ, পত্নী আর ক্যাথরিন জারিজ, জাফরাসওয়া জারিজ আর ক্যাথরিন জারিজ, এরা প্রথম খনন কার্য করেছিল। কত সালে দেখো, 1974 সালে এই স্থানটি আবিষ্কার হয়েছে। তাহলে মেহেরগড় সভ্যতা কে কবে আবিষ্কার করে? তাহলে কে? জাফরাসওয়া জারিজ আর ক্যাথরিন জারিজ, কত 1974 সালে। 1974 সালে আবিষ্কার হয়েছে, রিসেন্টলি। আজ থেকে হয়তো কত বছর আগে, ওদিকে 74 হলে ওদিকে 26 বছর, এদিকে
প্রায় 40-50 বছর বয়সে, 40-50 এই আগে আবিষ্কার হয়েছে। আর কবে যুগের এগুলো বলবো দেখো, 5000 থেকে 3000 খ্রিস্টপূর্ব আগে। নেক্সট বছর পরে আরো করেছিল, প্রথমবার করেছিল, তারপরে আরো খনন করেছিল। দেখো 74 করেছিল থেকে 86 পর্যন্ত করেছিল খনন, তারপর 97 থেকে 2000 করেছিল। মানে খনন কার্য চালাতেই ছিল যেখানে পেয়েছিল যখন পেলাম। এমন হচ্ছে এটি ভারতের প্রাচীনতম সভ্যতা। ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি? বলেছে মেহেরগড় সভ্যতা কেমন ছিল? এটা একটা গ্রাম কেন্দ্রিক বা গ্রামীণ, অবশ্যই গ্রামীণ, কৃষি ভিত্তিক। এরা মূলত কি কাজ করতো? কৃষি কাজ করতো। এটা একটা গেল। বলেছে মেহেরগড় সভ্যতা বেলুচিস্তানের বোলান নদীর তীরে অবস্থিত ছিল। এই যে বোলান ভ্যালি বললাম না, তো এই বোলান ভ্যালি হচ্ছে বেলুচিস্তান, পাকিস্তান, বেলুচিস্তানের, পাকিস্তানে এগুলো পড়ে। তো সেই পাকিস্তানে ওই সভ্যতাটা ছিল। হ্যাঁ, আমাদের ভারতে ছিল না, কিন্তু তখন তো ভারত একসময় পাকিস্তান তো ভারতেরই অংশ ছিল কিনা, ওই জন্য আমাদের ভারতের প্রাচীনতম সভ্যতার মধ্যে এটা পড়ে। আমরা তো ছাড়ছি না, সহজে তো বলবো না যে আমাদের ছিল না। এখন সে ভাগ হয়েছে আলাদা, কিন্তু তখন তো ছিল। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের মেহেরগড় সভ্যতা। তাহলে কি কি কোশ্চেন হতে পারে মেহেরগড় সভ্যতা বলে দিলাম মোটামুটি করে। নেক্সট চলে আসো পরে আরেকটু লেখা আছে কিছু। বলছে মেহেরগড় এবং বুরজাহোম বলে একটা জায়গা আছে। এই বুরজাহোমে প্রথম পশুপালন ও কৃষিকাজের চিহ্ন পাওয়া গেছিল। যদি বলে ভারতের প্রথম, এই সময় মেহেরগড়ে কিন্তু কৃষিকাজের চিহ্ন পাওয়া গেছিল। এখন ভারতের কোন জায়গাটাতে? সেটা হচ্ছে কি আদমগড় বলে একটা জায়গা আছে মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশে কিন্তু অনেক প্রাচীন প্রাচীন জায়গা আছে। হ্যাঁ, আদমগড়ে প্রথম কৃষিকাজ বলে জিনিসটা আমাদের পাওয়া গেছিল। বলছে এছাড়াও বাগর বলে একটা জায়গা আছে, এখানে ভেড়া ও ছাগল পালনের চিহ্ন পাওয়া গেছে। মানে হয়তো ভেড়া বা ছাগল হাড়টার কিছু একটা পাওয়া গেছে, বা এমনও হতে পারে যে ভেড়া বা ছাগলের পায়ের চিহ্ন পাওয়া গেছে। কোনো পাথরের উপরে পা পড়েছিল, ফসিল হয়ে থেকেই গেছে। পরবর্তীতে যখন খনন করছে তখন এটা কত সালে গণনা করতে গিয়ে তখন দেখা গেছে সেটা হচ্ছে সেই 5000 সালে তখনকার একটা ছাগলের পায়ের চিহ্ন। তো সেটা একটা। নেক্সট ক্লাসে পরে যে সভ্যতায় কার্পাস চাষের প্রচলন ছিল। মানে এই সভ্যতায় কি চাষ করতো ওরা? মূলত কার্পাস। আফগানিস্তানে কিন্তু ভালো, বা পাঞ্জাবে কিছু কিছু জায়গায়, পাকিস্তানের কিছু কিছু জায়গায় ভালো কার্পাস চাষ হয়। বলেছে দেখো কি যে এখানকার লোকজন সভ্যতায় মৃতদেহকে কবর দেওয়ার রীতি ছিল। মানে এরা কেউ মারা গেলে তাকে কিন্তু কবর দিত। হ্যাঁ, তা হচ্ছে কি এখানে কি আবিষ্কার হয়েছিল? মূলত তাম্র ধাতুর আবিষ্কার এবং প্রয়োগ এই সভ্যতায় অন্যতম বৈশিষ্ট্য। কার্পাস তুলো, তন্তু জাতীয় তুলা, কার্পাস মানে কার্পাস তুলা। এতদূর পর্যন্ত। হ্যাঁ, তোমরা এতদূর পর্যন্ত পড়ে আসো, এরপর রিপি দিয়ে আসবে, ওগুলো পড়বে, এগুলো পড়বে, এরপর দিন আবার এরপর দিন একটু বেশি হবে। আর এরপর রিজনিং প্র্যাকটিস সেট একটা হবে। স্যার এটা পাঠিয়ে দিবেন গ্রুপে? হ্যাঁ, গ্রুপে পাঠিয়ে দেওয়া আছে। গ্রুপে আশা করি পাঠিয়ে দেওয়া আছে।